মার্কেট থেকে ফিরেই আম্মার ঘরে গেলাম। দুটো শপিং ব্যাগ আম্মার হাতে দিয়ে বললাম, 2 ব্যাগে 2টো শাড়ি, তোমার জন্য কফি কালারেরটা আর আমার শাশুড়ির জন্য খয়েরি কালারেরটা। আম্মা আমার শাশুড়ির নাম শুনে ছ্যাদ করে জ্বলে উঠলেন। শপিং ব্যাগ দুটো ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এইসব ঢং আমার পছন্দ না। শুধু শাড়ি কিনেছিস কেন? শাশুড়ির জন্য এক সেট সোনার গয়না তৈরি করে গিফট করতে। আমি একটু সামনে গিয়ে মেঝেতে পড়ে থাকা ব্যাগ দুটো হাতে তুলে নিতে নিতে বললাম, কি হয়েছে মা? একটা শাড়িই তো ওনাকে দিচ্ছি, তোমাকে দিতে পারলে তাকে দিতে পারবো না কেন? তুমি যেমন আমার মা, তিনিও তো আমার মা। মা রাগের গলায় বললেন, এসব মেয়েলিপনা আলাপ এসে আমার কাছে করবি না, এসব আমি একদম পছন্দ করি না। শ্বশুর বাড়ির মুরুদ হয়েছিস, যা এখন থেকে ওখানেই বসবাস করা শুরু কর। বেতন ভাতা যা পাস তাদেরকে দিয়ে দে সব। আমি কিছুই বুঝতে পারিনি মা কেন এমন করছে। রোজার বিকেল ছিল, ভেবেছি মার বোধহয় রোজাটা ধরেছে, কষ্ট হচ্ছে তাই একটু এমন করছে। আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে গেলাম। আমার ঘরে আসতেই দেখি আমার স্ত্রী জবা কাঁদছে চুপি চুপি, নিঃশব্দে। তার চোখের জল গড়িয়ে পড়ছে গালের উপর থেকে। আমি ওর পাশে বসলাম। কি হয়েছে, কাঁদছো কেন জবা? জবা এবার হাউমাউ করে কেঁদে উঠলো, কিছু বলতে পারে না। আমি ব্যাগ দুটো খাটের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ওকে জড়িয়ে ধরি শক্ত করে। জবা আমার বুকের ভেতর মিলিয়ে গেল। জবা বলল, কেন কিনতে গেলে দুটো শাড়ি? আমার মায়ের কি শাড়ি নেই? দেখো গিয়ে, আমার 4 ভাই মায়ের জন্য কম করে হলেও 4 জোড়া শাড়ি কিনে দিয়েছে, আমার 3 বোন জামাই কিনে দিয়েছে। তুমি কেন কিনতে গেলে? আমার মাকে অপমান করার খুব শখ হয়েছিল তোমার, তাই না? আমি জবার এই কথাগুলোর জবাবে একটি কথাও বলতে পারিনি তখন। শুধু নীরব থেকে এটাই ভেবেছি যে এই পৃথিবীর মেরুদণ্ডহীন পুরুষগুলোর মধ্যে একজন আমি। আজকে 28 রোজা, ঈদ আগামীকাল হবে নাকি এর পরদিন হবে, এই নিয়ে বিরাট আলোচনা চলছে। জবার মনে একটু ভালো হয়েছে, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি। কিন্তু ওই শাড়িটা আমার শাশুড়িকে দিতে দেয়নি। সে বলেছে, এই শাড়ি আমার মাকে দিলে এটা হবে আমার মাকে অপমান করার মতো। তুমি যদি আমার মাকে অপমান করতে পছন্দ করো তবে শাড়ি দিয়ে এসো। জবার এমন কথার পর আর যাই হোক, শাশুড়ি মায়ের জন্য শাড়িটা পাঠানো যায় না। শেষে আমি মাকে শাড়ি দুটো দিয়ে দিই। মা নিয়ে কোনো কিছুই বলেনি আমায়। তার হাবভাব দেখে বোঝা গেছে মা আমার প্রতি খুবই বিরক্ত। আমাকে এখনো তার নিজের অযোগ্য সন্তানই মনে করছে তিনি। আমি মন খারাপ করে চলে আসলাম। রাতে খাবার খাচ্ছি। অনেকক্ষণ আগে জবার কাছে ডাল চেয়েছি, ও নিয়ে আসছে না। রাগ লাগছে আমার। জবা দেরি করে ডাল নিয়ে ফিরতে রাগ দেখিয়ে বললাম, কখন বলেছি ডাল আনতে, এতক্ষণ লাগে কেন? কি করেছিলে এতক্ষণ তুমি? জবা ওড়না টেনে কপালের ঘাম মুছে বলল, দুলাভাই এসেছেন, শরবত করে দিয়েছি, তরমুজ কেটেছি। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম, কেন দুলাভাই এসেছে তা জানতে। জবা বলার আগেই মা ডাকতে শুরু করলেন আমায়, রুহান দেখে যা এক্ষুনি, তোর মেজ দুলাভাই এসেছে রে, এক্ষুনি আয়। আমি মার কথা শুনে তাড়াহুড়ো করলাম না খাবারে, আস্তে ধীরেই খেলাম। মার ঘরে গিয়ে দেখি দুলাভাই চেয়ারে বসে আছে, তার মুখে পান। তার মানে জবা আমার সামনে ডাল দিয়ে এসে দুলাভাইকে সুপুরি কেটেও দিয়েছে। এই মেয়েটা কি যে পরিশ্রম করে। আমি একটু কিছু করলেও কেমন হাঁপিয়ে উঠি, কেউ কিছু বলতেই ছ্যাদ করে জ্বলে উঠি, গলা কর্কশ করে কথা বলি। কিন্তু ওর কিছুতেই কিছু হয় না, সবকিছু সে ঠিকঠাক ভাবে করে। ও যেন একটা কাজের মেশিন। ওই যে সন্ধ্যাবেলা একটা খেজুর খেলো, 1 গ্লাস পানি খেলো, আর আমি জোর করে 8 গ্লাস শরবত খাওয়ালাম, ওটুকুই। এরপর আর কিছু খায়নি, খাওয়ার সময় তো পাইনি। ঘরের কত যে কাজ। মা ওয়াশরুমে গিয়েছিলেন, সেখান থেকে এসে হাসি হাসি মুখে খাটের এক পাশ থেকে তিনি 3টি শপিং ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বললেন, এই যে দেখ জামাই কি এনেছে, আমার জন্য শাড়ি, তোর জন্য পাঞ্জাবি, বৌমার জন্য 3 পিস। আমি কাপড়গুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম অনেকক্ষণ ধরে। তারপর বললাম, সুন্দর, অনেক সুন্দর, পছন্দ হয়েছে। তারপর খাটের উপর ব্যাগগুলো রেখে ঘর থেকে বের হয়ে গেলাম। এখানে ওখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে ঘরে ফিরলাম অনেক পরে। ততক্ষণে দুলাভাই চলে গেছেন, মা বসে আছেন, তসবির দানা ধরে ধরে দোয়া জপছেন। আমি মার পাশে বসলাম, তখন চুপচাপ বসে রইলাম। মা বুঝলেন কিছু বলতে চাই আমি, তাই তসবি পড়া দ্রুত শেষ করে তসবির শেষ দানায় চুমু খেয়ে বললেন, কিছু বলবি রে বাবা? আমি আরো খানিকটা সময় চুপচাপ বসে থেকে বললাম, মা দুলাভাই কি কাজটা ঠিক করেছেন? মা অবাক হয়ে বললেন, কোন কাজটা? ওই যে তোমার জন্য, আমার জন্য আর জবার জন্য আমাদের ঘরে সবার জন্য ঈদের গিফট দিয়ে গেল, এইটা কি ঠিক হয়েছে? জামাইদের পক্ষ থেকে শ্বশুর বাড়িতে কোনো গিফট দেয়া কি ভালো কাজ না? মা আমার এই কথা শুনে হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন। চুপ বলতে একেবারেই চুপ, একটি কথাও আর বললেন না। আমি অনেকক্ষণ মার পাশে বসে রইলাম তার জবাবের অপেক্ষায়। মা কোনো জবাব দিলেন না। শেষে রাত বাড়ছে বলে মার ঘর থেকে আমার ঘরে চলে গেলাম। জবা তখনও জেগে আছে। আরিফ আজাদের বেলা ফুরোবার আগে বইটা তার ভীষণ রকম পছন্দের। এই বই পড়ে সে কাঁদতে কাঁদতে চোখে নদী বইয়ে দেয় একেবারে। এখনো এই বইটি পড়ছে। আমাকে রুমে ঢুকতে দেখে সে একটা পাতা ভেঙে বইটা খাটের উপর রাখলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কাজটা মোটেও ভালো করনি তুমি। আমি বললাম, কোন কাজটা? জবা বলল, মা বৃদ্ধ মানুষ, সেদিন না হয় মা এরকম একটা আচরণ করেছে তোমার সাথে, বুঝতে পারেননি, তাই বলে তুমিও আজ তার সাথে এমন করবে? মা তোমার এই আচরণে খুব কষ্ট পেয়েছেন, তুমি এভাবে না বললেই ভালো হতো। কাজটা অনেক খারাপ হয়েছে রুহান। আমি শুধু বললাম, জবা মা হোক আর যেই হোক, তার ভুলটা ধরিয়ে দেবার প্রয়োজন আছে। ভুল না ধরিয়ে দিলে একটা মানুষ বুঝবে কি করে? তাকে সঠিক পথে আসতে হবে।
আমরা মানুষ, মানুষ হলো আশরাফুল মাকলুকাত। আশরাফুল মাকলুকাত ভুল করে, অন্য একজন তার ভুল ধরিয়ে দেয়, তারপর ভুলকারী আবার সঠিক পথে ফিরে আসে। এটাই তো বিউটি, সৌন্দর্য। জবা এই নিয়ে আর কিছু বলেনি, বিছানা ঝেড়ে দিয়ে শুধু বলল, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। পরের দিন দুপুরবেলা মা হুট করে জবাকে বললেন, বৌমা রেডি হও, মার্কেটে যাব। জবা মার কথা নিয়ে তেমন ঘাটে না, সে জানে মার রাগ বেশি, সে বরং রেডি হয়ে মার সাথে গেল। তারা বাসায় ফিরলো ইফতারের আগে আগে। বাসায় ফিরে মা আমায় ডাকলেন, রুহান এইদিকে আসো বাবা, আমি খিচুড়ি রান্না করছিলাম। ওদের ফিরতে দেরি হচ্ছে দেখে নিজে ইফতারি রান্না করতে শুরু করলাম। ভাবলাম জবা ক্লান্ত হয়ে ফিরবে, এরপর আবার রাত্রে গেলে ওর উপর জুলুম হবে, তাই নিজের এক্সপেরিমেন্ট কাজে লাগালাম। মা ডাকলেও কিচেন থেকে মার কাছে গেলাম না। এদিকে আবার কখন পাতিলের তলায় খিচুড়ি বসে যায়। আমি যাইনি বলে মা নিজেই আমার কাছে এলেন, তার হাতে 5টি ব্যাগ। মা আমার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে